নমস্কার, দ্য নিউজ কাউন্টার .এসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুমিত চৌধুরী। দেখুন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে বামপন্থীদের ব্যাপারে একটা বড় অংশের সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক এরা মনে করছেন যে 2026-এও সেভাবে লড়াইতে ফেরার বামপন্থীদের অন্তত সংসদীয় সংখ্যার বিচারে কোনো সম্ভাবনা নেই। এবং তারা এটাও মনে করছেন যে এই লড়াই আগামী 2026-এও যেটা হবে সেটা বিজেপি এবং তৃণমূলের মধ্যেই হতে চলেছে। এখন আমি স্পষ্টত এটা মনে করি, অতীতেও আমি একাধিকবার বলেছি, 2026-এর লড়াইতে যদি সঠিকভাবে তাদের রাজনৈতিক প্রচার বামপন্থীরা মানুষের কাছে নিয়ে যেতে পারে তাহলে খেলা ঘুরে যেতে পারে। আমি এক এক করে বরঞ্চ যে কারণে এই বিশ্লেষক বা সাংবাদিকেরা বলছেন, এমনকি কোনো বামপন্থী সংগঠক কর্মী যারা নিচুতলা, তাদের মধ্যেও আমি হতাশার ভাবটা খেয়াল করেছি। যে প্রবণতার থেকে অনেক জায়গায় মনে হচ্ছে যে তৃণমূলকে হারাতে হলে বরঞ্চ বিজেপিকেই আমরা ভোট দিই, সেই আলোচনাটার মধ্যে ঢুকছি। একটা বড় ব্যাখ্যা, যেটা খুব চালু ব্যাখ্যা, যে দেখুন, এই তৃণমূল কংগ্রেস নিজেরা চুরি, লুট যাই করুন না কেন, আসলে মানুষকে যে ভাতা দেওয়ার ব্যবস্থা এরা সিস্টেমটা তৈরি করেছে, বিভিন্ন ভাতা, তাতে মানুষ সবসময়ই এদেরকে ভোট দেবে। আমি এখানে যে প্রশ্নটা বারবার তুলছি, আবারও তুলব। গত 2024-এর লোকসভা নির্বাচন যদি আমরা খেয়াল করি তাহলে কিন্তু আমরা দেখব 102টো বিধানসভা কেন্দ্রে কিন্তু বিরোধীরা এগিয়ে রয়েছে। এখন এইখানে আমার প্রশ্ন এটা, 148 এটা হচ্ছে যদি বিরোধীদের দখলে চলে যায় তাহলে অ্যাসেম্বলি ত্রিশঙ্কু হয়ে যাবে। আমি ধরে নিচ্ছি যে এককভাবে বিজেপি বা জোট কেউই এই 148টায় গেল না, কারণ এই যে 102টোর হিসেব আমি বলছি, তার মধ্যে 90টাতে বিজেপি এগিয়ে রয়েছে এবং 12টাতে কংগ্রেস ও বামপন্থীদের জোট এগিয়েছিল। লোকসভার হিসেব, সাম্প্রতিকতম নির্বাচন যেটা। এখন আমার জিজ্ঞাসা যেটা, যে তাহলে এই 102টো বিধানসভা কেন্দ্র, যেখানে আর 46টা বিধানসভা কেন্দ্রে বিরোধীরা এগিয়ে গেলে তৃণমূল কংগ্রেসের হাত থেকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বেরিয়ে যাবে। এই 102টো বিধানসভা কেন্দ্রের মানুষজন তারা কি এই ভাতা ইত্যাদি বিষয়গুলো পায়নি না নেয়নি? কোনটা বাস্তব তথ্যটা হচ্ছে, হ্যাঁ, তারা এই ভাতা নিয়েছেন, কিন্তু তারা তাদের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে মনে করেছেন যে এই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তাদের রাজনৈতিক মত প্রকাশ করতে হবে ইভিএমের বাক্সে। তারই প্রতিফলন আমরা দেখেছি 224টা বিধানসভা, 224-এর লোকসভা নির্বাচনের বিধানসভা ক্ষেত্রভিত্তিক নির্বাচনের বিশ্লেষণে। সুতরাং এইটা যারা বলছেন যে মানুষ ভাতা দিয়ে সবাইকে ম্যানেজ করে নেওয়া হয়েছে, মানুষ ভাতা পেয়ে গেছে আর অন্য কোনো রাজনৈতিক বিষয় বিবেচনার মধ্যে আনবে না, এই যে একটার পর একটা বিভৎস কেলেঙ্কারি, লক্ষ লক্ষ শিক্ষক বা সম্ভাব্য শিক্ষক তারা বঞ্চিত, হাজার হাজার মানুষের চাকরি চলে যাচ্ছে সরকারের অপদার্থতার জন্য, আরজি করের মতো বিভৎস ঘটনা ঘটছে, কসবার কলেজের মতো বিভৎস ঘটনা ঘটছে, মানুষ এগুলো দেখেও পুরো চুপ করে থাকবে কারণ তারা ভাতা পেয়ে গেছে। এটা আমি মানি না, কারণ সেটা যদি সত্যি হতো তাহলে এই 102টো বিধানসভা কেন্দ্রের ক্ষেত্রেও সেটা সত্যি হতো। সেটা তো সত্যি হয়নি। আর এই যে মানুষ যারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রায় দিয়েছেন, তারা তো কেউ মঙ্গল গ্রহ থেকে আসেননি। দ্বিতীয়ত একটা বিষয় রয়েছে যে এটা খুব একটা প্র্যাকটিক্যাল বিষয়, বামপন্থীদের
বা বাম কংগ্রেস জোটও যদি সম্ভব হয় শেষ মুহূর্তেও, তাহলে তাদের বুথ স্তরে প্রতিটা জায়গায় ভোট করানোর মতো লোক কোথায়? বহু জায়গাতে আমাদের 94,000 বুথ রয়েছে, বহু জায়গাতে কিন্তু এটা বাস্তব, বুথ সেভাবে প্রোটেক্ট করবার মতো বাম কংগ্রেস শিবিরের লোকেরা নেই। বিজেপির কথা আমি এই আলোচনার মধ্যে আনছি না, তাদের একটা বড় জায়গায় লোক থাকলেও ভোটের আগের দিন তাদের এজেন্টরাই বিক্রি হয়ে গেছে, এরকম বহু অভিযোগ কিন্তু নিচুতলার থেকে আমাদের কাছে এসে পৌঁছেছে। আমার মনে হয় যে বিজেপি নেতৃত্ব সেই কথাটা জানেন। এখন দেখুন, এখানে একটা জিনিস আমি আপনাদের মনে করিয়ে দেব, পলিটিক্যাল ন্যারেশন এইটা যদি বামপন্থীরা সেট করতে পারেন, মানুষের কাছে যদি তারা এটা পরিষ্কার বার্তা দিতে পারেন, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যারা প্রকৃতপক্ষে রুখে দাঁড়াতে চান, তাহলে যেখানে যেখানে বামপন্থী বা জোটের প্রার্থীদের জয়ের সম্ভাবনা রয়েছে, তারা সেখানে ভোটটা তাদের দিকে দেওয়াটা নিশ্চিত করুন, অন্য কোনো শক্তির দিকে নয়। তাহলে পারে যদি কিছু বুথে লোক নাও থাকে সেভাবে প্রতিরোধ করবার মতো, কিন্তু মানুষকে যদি আপনারা উইন ওভার করতে পারেন, তাহলে কিন্তু নির্বাচনের রায় শাসক দলের বিপক্ষে এবং বাম গণতান্ত্রিক শক্তির পক্ষে অন্তত সেই সব কেন্দ্রে আসতে বাধ্য। কিন্তু এটা মানুষের কাছে পৌঁছতে হবে বার্তাটা, এখানে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে আমরাই প্রকৃত প্রতিদ্বন্দ্বী, অন্যকে ভোট দিয়ে আপনার ভোটটা নষ্ট করবার কোনো মানে নেই। এই ন্যারেশনটা সেট করতে হবে অ্যাটলিস্ট। এবার আপনি বলতে পারেন, নিশ্চয়ই বলতে পারেন, আপনি যে বলছেন বুথে সেভাবে কার্যকরী প্রতিরোধের লোক না থাকলেও ন্যারেশন সেট করতে পারলে, মানুষের কাছে রাজনৈতিক বার্তা পৌঁছে দিতে পারলে ফলাফল অন্যরকম হতে পারে, এটা কিসের ভিত্তিতে বলছেন? আমি দেখুন কেতাবি সাংবাদিক নই, কেতাবি রাজনৈতিক বিশ্লেষকও নই। আমি যেটা বলছি আমার অভিজ্ঞতা থেকে বলছি। 1977 সালে যখন নির্বাচন হয়েছিল, বুথের সংখ্যা আরেকটু কম ছিল, কিন্তু এটা ঘটনা যে 77 সালেও বহু বুথ এরকম ছিল, বহু জায়গায় যেখানে বিরোধীরা কার্যত সক্রিয় শারীরিক প্রতিরোধ করবার মতো জায়গায় ছিল না প্রবল প্রতাপশালী কংগ্রেসের বিরুদ্ধে। এমনকি কলকাতাতেও বহু বুথ সেদিনকে ফিজিক্যালি শারীরিকভাবে রক্ষা করা যায়নি। তৎকালীন কংগ্রেসের বাহুবলীরা সেই বুথ থেকে বিরোধী দলের এজেন্টদের স্রেফ তাড়িয়ে দিয়েছিল। বহু জায়গায় নির্বাচনী ক্যাম্পের বুথ অবধি ভাঙচুর হয়েছিল বিরোধী দলের। কিন্তু যেহেতু মানুষের কাছে বার্তা পরিষ্কার ছিল যে এই নির্বাচনে কংগ্রেসকে পরাজিত করতে হবে, ভোটের ফলাফল বেরোনোর পর দেখা গেছিল কংগ্রেস ভোটের দিন পর্যন্ত যারা প্রবল প্রতাপের সঙ্গে নির্বাচন পরিচালনা করেছিল তারা মুখ থুবড়ে পড়েছে। কারণ হচ্ছে একটাই, যে মানুষের কাছে এই বার্তাটা পরিষ্কার ছিল যে টু ডিফিট কংগ্রেস জনতা পার্টি এবং বামপন্থী প্রার্থীদের ভোট দিতে হবে। এখন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পরিস্থিতিটা জটিল, কারণ এখানে বাম গণতান্ত্রিক শক্তির বাইরে বিজেপি বিরোধী পরিসরে তার প্রবল অস্তিত্ব নেই উপস্থিত। কিন্তু এখানেই আমি বলছি যে এই বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়টা রয়েছে। এক, সংখ্যালঘুরা ভোটের ফলাফল নির্ধারণ করেন এরকম কেন্দ্রের সংখ্যা প্রায় 92টা। আমি সাম্প্রতিকতম নির্বাচনগুলোর যা প্রবণতা দেখছিলাম, তাতে 5 থেকে 6টা আসনকে বাদ দিলে আর কোনো আসনেই বিজেপির জয়লাভের কোনো সম্ভাবনা নেই। তারা সেখানে বহু জায়গায় দ্বিতীয় স্থানে রয়েছে কেবলমাত্র হিন্দু ভোটের উপর ভিত্তি করে, কিন্তু কোনোদিনই তারা এই সমস্ত বিধানসভা কেন্দ্রগুলো জেতার যে কম্বিনেশন দরকার সেটা জোগাড় করতে পারবে না। পাশাপাশি আর একটা পরিসংখ্যানও আমি দেখছিলাম যে
যে 12টা বিধানসভা কেন্দ্রে কংগ্রেস বামপন্থী প্রার্থীরা এগিয়েছিলেন এবং 18টাতে যারা দ্বিতীয় স্থানে ছিলেন, তো তার বাইরেও বাকি বিধানসভা কেন্দ্রগুলিতে এই জোট শক্তি উল্লেখযোগ্য সংখ্যায় ভোট পেয়েছেন। এখানে মানুষের কাছে এই ন্যারেশনটা সেক্ষেত্রে পৌঁছতে হবে, কারণ এই বিজেপিকে যারা ভোট দিচ্ছেন তাদের মধ্যে সবাই যে সাম্প্রদায়িক কারণে হিন্দুস্তানের পক্ষে রায় দিচ্ছেন এরকম ব্যাপারটা নয়। কোনো সন্দেহ নেই যে সাম্প্রদায়িক মেরুকরণের হাওয়া একটা উঠেছে, কিন্তু তার বাইরেও একটা উল্লেখযোগ্য সংখ্যাগরিষ্ঠ অংশ বিজেপির পক্ষে ভোট দিচ্ছেন টু ডিফিট তৃণমূল কংগ্রেস। এই জায়গাটা, অর্থাৎ এই যে সমস্ত কেন্দ্রগুলোতে বাম এবং কংগ্রেস প্রার্থীরা প্রথম অথবা দ্বিতীয় জায়গায় রয়েছেন এবং অন্যান্য যে সমস্ত কেন্দ্র যেখানে তৃতীয় শক্তি হিসেবে থাকলেও তাদের বোঝানোর মতো একটা জায়গা রয়েছে, যারা তৃণমূল কংগ্রেসকে সত্যি হারাতে চান তারা এই কেন্দ্রগুলোতে অন্তত বিজেপিকে ভোট দিয়ে কোনো লাভ নেই। তাহলে পারে একটা উল্লেখযোগ্য লড়াইয়ের ময়দানে বাম এবং গণতান্ত্রিক শক্তি ফেরত আসতে পারবে। এটা আমি পরিসংখ্যান এবং বাস্তবের উপর দাঁড়িয়ে বলছি। আপনাদের মনে থাকবে যে সাগরদিঘিতে উপনির্বাচন হয়েছিল, সেই উপনির্বাচনের 6 মাস আগে যে ভোট হয়েছিল মূল জেনারেল ইলেকশন, সেখানে তৃণমূল কংগ্রেস 1 নম্বরে ছিল, বিজেপি 2 নম্বরে ছিল, কংগ্রেস 3 নম্বরে ছিল, কংগ্রেস জোট প্রার্থী। কিন্তু যখন উপনির্বাচন হয় সেখানকার মানুষ সিদ্ধান্ত নিয়েছিল যে শাসক দলের প্রার্থীকে হারাতে হবে এবং কংগ্রেস বাম জোটের প্রার্থী বাইরন বিশ্বাস সেই উপনির্বাচনে 3 নম্বর জায়গা থেকে 1 নম্বর জায়গায় উঠে এসেছিল প্রায় 50,000 ভোটের গ্যাপ কভার করে। তারপরেও 30,000 মতো ভোটের মার্জিন হয়েছিল। প্রায় একটা বিধানসভা কেন্দ্রে 80,000 ভোটের গ্যাপ কভার করা বা তৈরি করা নিশ্চয়ই বুঝতে পারছেন 6 মাসের ব্যবধানে, তাও বিরোধী দলের দুর্বল বিরোধী অবস্থানে থেকে খুব একটা সহজ কথা না। কিন্তু মূল বিষয় যেটা, যে ন্যারেশন সেট করা সম্ভব হয়েছিল। বাইরন বিশ্বাস সেখানে দলত্যাগ করাতে, শাসক দলের পক্ষে যাওয়াতে নিশ্চয়ই একটা ক্ষতি হয়েছে, কোনো সন্দেহ নেই। এবং আজকের মুর্শিদাবাদে কংগ্রেসের তুলনায় বামপন্থীদের সাংগঠনিক অবস্থান অনেক বেশি শক্তিশালী। কিন্তু আমি উদাহরণটা দিলাম এই কারণে যে অনেক পাটিগণিতকে রাজনীতির নিজস্ব বীজগণিত উল্টে দিতে পারে যদি মূল বীজ মন্ত্র সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দেয়া যায়, যেখানে আমরাই পারব শাসক দলের অনাচারকে প্রতিহত করতে। দ্বিতীয়ত, ভারতবর্ষ জুড়ে বিজেপির যে ঘটনাগুলো ঘটছে, তাদের শাসনাধীন রাজ্যে যা যা ঘটেছে বা ঘটে চলেছে তার বিরুদ্ধেও কিন্তু মানুষ ক্রমশ সচেতন হচ্ছে, ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং সাম্প্রতিকতম যে বিহার যাত্রা, সেখানে কংগ্রেস, তেজস্বীর দল আরজেডি এবং বামপন্থীদের যে বিশাল জনসংযোগ যাত্রা যেভাবে মানুষকে জড়ো করতে পেরেছে, আমার ধারণা তার প্রতিঘাত কিছুটা হলেও পশ্চিমবঙ্গের মাটিতে এসে পড়বে। এবং সংখ্যালঘু অংশ তারা তৃণমূল কংগ্রেসের সম্পর্কে যারা ক্রমশ ডিসিলিউশন হচ্ছেন, আমি ওই পীর হুজুর এদের বাদ দিয়ে বলছি, সাধারণ গণতান্ত্রিক সংখ্যালঘু শিবির যারা রয়েছেন তারাও কিন্তু বিকল্প হিসেবে এই যে বিকল্প শক্তির বিহারে উত্থান হয়েছে তার মডেল নিয়ে ভিতরে ভিতরে ভাবনা চিন্তা করতে শুরু করেছেন। কারণ এটা জেনে রাখবেন, যতই এটা বলা হোক না কেন যে সংখ্যালঘুরা একচেটিয়াভাবে তৃণমূল কংগ্রেসের পিছনে দাঁড়িয়ে আছে, সেটা কিন্তু বাস্তব নয়। যদি ভরসা করবার মতো কোনো জায়গা সামনে উঠে আসে তাহলে মানুষ তাদের পক্ষে রায় দেবেন। আবার কেউ বলতে পারেন যে না, এটা আপনি কিসের ভিত্তিতে বলছেন? আমি যখন এটা বলি অনেক জায়গায় মন্তব্যে আমি দেখেছি যে না, বাংলার মুসলমানরা তো দাঁড়িয়ে আছে তৃণমূল কংগ্রেসের পক্ষেই সব জায়গাতে। আমি বলছি এটাও অসমসত্ব একটা বিষয়। কারণ তা যদি সত্যি হতো, 2024-এর যে লোকসভা নির্বাচন,
তার আগের বিধানসভা নির্বাচন 2021-এ যেখানে বাম কংগ্রেস শক্তির কোথাও কোনো আসনে লিড হয়নি, 2024-এর লোকসভা নির্বাচন যদি আপনারা দেখেন, দেখবেন মালদার যে আসন তার 50% আসনে লিড রয়েছে বিজেপির, বাকি 50% আসনে লিড রয়েছে বাম কংগ্রেস শিবিরের প্রার্থীর। সেখানে তৃণমূল কংগ্রেস মালদার 12টা বিধানসভা কেন্দ্রের মধ্যে একটাতেও লিড পায়নি, যেখানে 2021-এ 12টার মধ্যে 8টায় তারা জিতেছে। তাহলে এই যে তত্ত্বটা, মালদা সংখ্যালঘু অধ্যুষিত জায়গা এবং বাম কংগ্রেস শিবিরের প্রার্থী যে আসনগুলোতে লিড পেয়েছেন প্রত্যেক কটাই সংখ্যালঘু অধ্যুষিত। আমার প্রশ্ন যে এই যে ন্যারেশনটা যারা একটা চালিয়ে দিচ্ছেন ধ্রুব সত্য হিসেবে যে না মুসলমানরা কেবলমাত্র তৃণমূল কংগ্রেসকেই ভোট দেবে, তাহলে মালদার এই ঘটনা যেখানে 2021-এর নির্বাচনে 12টার মধ্যে 8টাতে তৃণমূল কংগ্রেস জিতে গেছিল, সেখানে 2024-এর লোকসভা কেন্দ্রে তারা 12টার মধ্যে একটা বিধানসভা অধিক্ষেত্রেও কোনো লিড পেল না কেন? অর্থাৎ এর থেকে একটা কংক্রিট ইনস্ট্যান্স হিসেবে আমি বলছি, আমি উত্তর দিনাজপুরের আসন সব বাদ দিচ্ছি, মুর্শিদাবাদের ডোমকল, রানীকলের, রানীনগরের কথা বাদ দিচ্ছি, আমি মালদা নিয়ে যে কংক্রিট বিষয়টা আপনাকে বলছি, এইটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? তার মানে বাস্তব সত্য হচ্ছে এইটা যে বিকল্প, নির্ভরযোগ্য বিকল্প যদি সেট করা যায়, মানুষের কাছে যদি পৌঁছানো যায়, তাহলে পারে এটা বাস্তবে সম্ভব। সেটা 2024-এর মালদার লোকসভা নির্বাচনের বিধানসভা বাড়ি ফলাফল দেখিয়ে দিচ্ছে। এটা হচ্ছে খুব নির্দিষ্ট একটা রাজনৈতিক অঙ্কের কথা। তৃতীয় বিষয় যেটা, এটা বামপন্থীদের দায়িত্ব জোরালোভাবে মানুষের কাছে নিয়ে যাওয়ার। বহু মানুষ, আমি আবারও বলছি, তারা সাম্প্রদায়িক মননে বিজেপির দিকে ঝুঁকছেন তা নয়। আমি ব্যক্তিগতভাবে কথাবার্তা বলতে গিয়ে বহু মানুষকে দেখেছি, তারা বলছেন যে আমরা চাইছি যে কোনো মূল্যে রাজ্যের এই সরকারটা অন্তত যাক। এই মানসিকতার লোকজন যারা বাম গণতান্ত্রিক শিবিরের দিকে না এসে বিজেপির দিকে ভোট দিচ্ছেন, তাদেরকে এটা বলতে হবে যে দেখুন, হ্যাঁ, আপনাদের কথা মতো যদি তৃণমূল কংগ্রেসকে সরিয়ে বিজেপি ক্ষমতায় আসে, আপনারা একটা বিষয় নিশ্চিত থাকুন যে আপনাদের ভোটের আঙুলের ভোটের কালি শুকোনোর আগে যাদের দেখে বিরক্ত হয়ে আপনারা বিজেপিকে ভোট দিচ্ছেন, তৃণমূল কংগ্রেসের সেই সমস্ত নেতা এবং নেত্রীরা তারা পৌঁছে যাবেন কিন্তু বিজেপি শিবিরে। কালীঘাটের দিদি ছাড়া আর কেউ তৃণমূল কংগ্রেস শিবিরে থাকবেন কিনা এ ব্যাপারে খুব বাস্তবসম্মত কারণে ঘোরতর সন্দেহ রয়েছে। কারণ 2021-এ যখন একটা হাওয়া উঠেছিল বিজেপি আসছে, তখনই বোঝা গেছিল যে তৃণমূল কংগ্রেসের সংগঠন তাসের ঘরের মতো ভেঙে পড়তে খুব একটা বেশি সময় লাগবে না যদি পরিস্থিতি প্রতিকূল হয়। তখন আমরা দেখেছিলাম দলে দলে তৃণমূল কংগ্রেসের নেতা বিধায়করা তারা ফ্লাইট ধরে দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দিচ্ছেন। সুতরাং এই বিষয়টা যদি মানুষের কাছে নিয়ে যাওয়া সম্ভব, আপনারা যদি তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিকভাবে পরাস্ত করতে চান, তাহলে বিজেপিকে ভোট দিয়ে কোনো লাভ নেই। কারণ আজকে যারা তৃণমূল করছেন, যাদের কাজ কারবার দেখে আপনারা ক্ষুব্ধ এবং বিরক্ত, তৃণমূল কংগ্রেস পরাজিত হলে তাদের 90% সরাসরি, আমি আবারও বলছি, আপনার আঙুলে ভোটের কালি শুকোনোর আগে বিজেপিতে পৌঁছে যাবে। এই ন্যারেশন মানুষের কাছে পৌঁছতে হবে দায়িত্ব নিয়ে, এবং তাহলে পারে ইতিমধ্যে যে 30টা বিধানসভায় অধিক্ষেত্রে বিকল্প শক্তি হিসেবে বাম কংগ্রেস শিবির উঠে এসেছে, সেই এলাকা, প্রভাবের এলাকা অনেক বেশি বিস্তৃত হবে। কিন্তু বিশ্বাসের সঙ্গে ন্যারেশন সেট করতে হবে। সুতরাং এই নির্দিষ্ট বাস্তব জায়গার উপর দাঁড়িয়ে আমি যা বললাম, আমার রাজনৈতিক অভিজ্ঞতা এবং সাম্প্রতিকতম নির্বাচনগুলোর ফলাফলের উপর দাঁড়িয়ে বললাম। আর একটা কথাও বলা দরকার, বহু ব্যাখ্যায় দেখছি তারা বলছেন নিচু তলাতে বুথ স্তরে আমাদের
লোকজন ভোট করাতে পারছে না। আমি এই ব্যাপারটার সঙ্গে একমত না। আমি আবারও বলছি, এক্ষেত্রে রাজনৈতিক ন্যারেশন মানুষের কাছে আমাদের শিবিরের বিশ্বাসযোগ্যতা, বামপন্থী কর্মীদের এটাকে তুলে না ধরতে পারলে তাহলে পারে সংগঠন থাকলেও উপরের দিকে যখন নির্বাচন হচ্ছে বিধানসভা বা লোকসভা, সেখানে ফলাফল পাওয়া যাচ্ছে না। আমি আপনাকে একটা নির্দিষ্ট উদাহরণ দিচ্ছি। মুর্শিদাবাদে 2023-এ পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভোট ছিল 47%। বাম কংগ্রেস শিবিরের যদি মোট ভোট যোগ করেন, সেবার তৃণমূল স্তরে নিচের দিকে কিছু জোট হলো, উপরের দিকে 3টার নির্বাচন, ওটা বাম কংগ্রেসের কোনো জোট ছিল না। এতৎসত্ত্বেও এই দুটো শিবিরের ভোট শতাংশ ছিল 40%। বহু জেলাতে, অন্তত আমি 8টা জেলায় দেখেছি যেখানে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি নয় বামপন্থীরা দ্বিতীয় শক্তি। অথচ যখন উপরের টায়ারে ভোট হচ্ছে বিধানসভা বা লোকসভা, সেখানে কিন্তু মানুষের মধ্যে সেই ভরসাটা থাকছে না যে আমরা এদেরকে জয়ী করি। ভোটের শতাংশ কমছে। যে জেলাতে পঞ্চায়েত নির্বাচনে 18% ভোট হয়েছে, দেখা গেছে লোকসভা নির্বাচনে, অর্থাৎ 1 বছরের ব্যবধান 23 আর 24, সেখানে 10% 11% নেমে আসছে। 2018-র তুলনায় 2023-এ পঞ্চায়েত নির্বাচনের ফলাফল বামপন্থীদের অনেক বেশি ভালো হয়েছে। আমি আবারও বলছি যে 8টা জেলাতে বামপন্থীরা দ্বিতীয় শক্তি ছিল, বিজেপি নয়। কিন্তু যখন লোকসভা ভোট হচ্ছে, উপরের তলার দিকে ভোট হচ্ছে, সেখানে কিন্তু সেই ফলাফলটা আসছে না। অর্থাৎ যারা বলছেন যে নিচের তলায় লোক নেই, অনেক জায়গাতে নিচের তলায় লোক নেই, কোনো সন্দেহ নেই, কিন্তু নিচের তলায় লোক নেই এই ব্যাখ্যাটা পুরো সত্যি নয়। তার প্রমাণ হচ্ছে তাহলে এই পঞ্চায়েত নির্বাচনের মতো নিচুতলার ভোটে বামপন্থীরা 8টা জেলায় দ্বিতীয় স্থানে থাকতো না। সুতরাং আমি আবারও বলছি যে পলিটিক্যাল ন্যারেশন সেট করা, মানুষের কাছে নিজেদের রাজনৈতিক বক্তব্যের মতবাদগত, মতাদর্শগত কর্তৃত্ব এবং হুকুমত কায়েম করা, এইটাও কিন্তু সমান জরুরি। সেটা সম্ভব হয়েছিল বলেই হাজার হাজার বুথে বিরোধী পক্ষের এজেন্ট না থাকা সত্ত্বেও 1977 সালে লোকসভা নির্বাচনে প্রবল পরাক্রমশালী কংগ্রেস পরাজিত হয়েছিল। এইটা আমার জ্ঞান বুদ্ধিমতো বক্তব্য। আমাদের কমেন্ট বক্স খোলা থাকে। আমাদের দর্শকদের মধ্যে অনেকে রাজনৈতিকভাবে প্রজ্ঞাবান। সকলের কাছে আমাদের নিবেদন যে আপনারা আপনাদের মতামত নিশ্চয়ই জানাবেন। thenewscounter.s আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলে ভালো থাকবেন।